এক চুটকিতেই আপনি আপনার জবা গাছটিকে এক কথায় ভালো করে নিতে পারেন। কেবলমাত্র দুটি কাজ করলেই আপনি আপনার জবা গাছের যে এই মারা যাওয়াটা একেবারেই বন্ধ করতে পারেন। এখানে আপনার ছায়াযুক্ত স্থানে আছে, রৌদ্র কম আছে, অথচ আপনি দেখছেন গাছ ঝিমোনো ভাব এবং পাতার মধ্যে একটি একটি করে হাত দিচ্ছেন, খসে খসে পড়ছে। আর এটা নিয়ে আমি শেয়ার করব। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে 3টে থেকে এত বেশি বৃষ্টি যে বাগানের আপনাদের ভিডিও করে বানিয়ে দেব, সেটা পারলাম না, দুঃখিত। তো দোকানে দু একটি গাছ সম্বন্ধে তো জানবই, এবং আজকে কিন্তু পুনাজবার গাছের যে মারা যাওয়াটা টোটাল বিষয়টা কিন্তু আমরা জেনে নেব। কোন দুটি কারণের জন্য আমাদের জবা গাছ মারা যায়, আর সেটা আমরা কিন্তু খুব ভালো করে জানবো। আমার ফোন নাম্বার 9609456194। আপনাদেরকে দেখাই পড়ে থাকা গাছের হালত কতটা খারাপ হতে পারে। দেখতে পাচ্ছেন এটা দোকান, একেবারে বদ্ধ, আর একটি রুমের মধ্যে থাকা সকল গাছ। আর ওটা আমার পুরাতন দোকান, ওই যে ওই পারে দেখছেন, ওই যে পুরাতন দোকান ওটি, আর ওটাই আমার প্রথম দোকান। একটি গাছের পড়ে থাকাটা পর যে কি ক্ষতি হয় সেটা নিয়ে সর্বপ্রথম জানি। যে যখন আমরা কোনো গাছ ব্যালকনিতে রাখি বা ছায়াযুক্ত স্থানে রাখি, সেখানে কি হয়, গাছটি প্রথম দিনটা ভালো দেখায়, তার 2 দিন 3 দিন পর থেকে আস্তে আস্তে গাছ রোপণ করার পর যেমন আপনাদের খারাপ দেখেন, পড়ে থাকা গাছগুলো কিন্তু ঠিক এইরকমই হয়। একেবারে সমস্ত পাতা ঝরে ঝরে যায় এবং গাছের হালতটা খারাপ হয়। এটার মূলত কারণ কোনটা? আমাদের দুটি কারণ বলতে আমরা প্রথম কারণটা জানবো যে গাছের জল, দ্বিতীয় কারণটা জানবো যে রৌদ্র। আর এই জল আর রৌদ্রের উপরে ধ্যান দিলে আপনার গাছের কুনাচোপার যে মারা যাওয়াটা কখনোই কিন্তু হবে না। কারণ এই জবা গাছে সবসময়ের জন্য আপনাদেরকে জানতে হবে, কোনো গাছকে ব্যালকনির মধ্যে রাখি বন্ধুরা, আমরা যখন কোনো গাছকে ব্যালকনির মধ্যে রাখি তখন কয়েকটি দিন পর আমরা সেই গাছের একটি একটি করে পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের ধীরে ধীরে খারাপ রূপটা দেখি। দেখুন, আপনি একটি জিনিস বন্ধ করেছেন, যেখানে আপনার সমস্ত গাছের ক্ষেত্রে সম্পূর্ণ পরিমাণে রৌদ্র আসে না, এবং সেখানে ব্যালকনিতে একটি সাইডের হাওয়া বাতাস আসছে এবং এবং রৌদ্রও আসছে। তাহলে আমরা সম্পূর্ণ রৌদ্র পাচ্ছি না। রৌদ্র পাওয়ার সাথে সাথে কিন্তু আরো বেশ কয়েকটি জিনিস বন্ধ হচ্ছে, যেটা হচ্ছে কিন্তু গাছের ক্ষেত্রে, যেটা খোলা আকাশে বাগানের মতো হয়, যে সম্পূর্ণভাবে হাওয়া বাতাস পাচ্ছে, গাছে রৌদ্র সঠিক পাচ্ছে, সেক্ষেত্রে যখন পরিমাণে প্রচুর জল দেওয়া হয়, সেই জলটা কিন্তু ড্যাম্প হতে পারে না। অর্থাৎ আমরা যখন ছায়াযুক্ত স্থানে রাখছি বা আমাদের রৌদ্র কম আসছে, সেক্ষেত্রে একেবারে মেপে চেপে জলটা দিতে হয়। শুধু এইটুকুই নয় যে আমরা যখন কোনো জল এই ছায়াযুক্ত স্থানে রাখা গাছের মধ্যে জল দিচ্ছি, আর এখন তো সকল বন্ধুদেরকে এভাবেই গাছ রাখতে হয়, ব্যালকনি বা কোনো একটি জায়গার মধ্যে তাকে রাখতে হয়। সম্পূর্ণ খোলা আকাশের নিচে সবার গাছ রাখা সম্ভব হয় না। বন্ধুরা, এই যে গাছ আপনারা যখন রোপণ করবেন, সব সময় খেয়াল করবেন যে এই যে করার মাটিটা সব সময়ের জন্য আপনার ব্যালকনি যে টবের মাটি রয়েছে, আর সেই টবের মাটিটি কিন্তু সম্পূর্ণ ভেজা ভেজা সব সময়ের জন্য যেন না থাকে। এই বুঝে আমরা কিন্তু জল খুব হিসাব করেই দিই, এবং মাটির মধ্যে সব সময় দেখি যে স্যাঁতস্যাঁতে ভাব আছে কিন্তু বিশেষভাবে জল নেই। কয়েকটি দিন পরে দেখছি, বা আপনারা কোথাও 2-1টি দিন বাইরে ঘুরতে গেলেন বা ঠিকভাবে সময় দিতে পারলেন না, তারপরে এসে দেখছেন গাছের পাতা ঝিমোচ্ছে এবং সকল পাতা ঝরে ঝরে পড়ছে। তাহলে আপনি যে পরিমাণে জল দিচ্ছিলেন সে পরিমাণেই কিন্তু আপনার ভেজা রয়েছে বা দিয়েছেন। কথা হচ্ছে যে এইখানে হাওয়া বাতাসের একটু প্রয়োজন হয়ে ওঠে। অর্থাৎ ব্যালকনিতে আপনারা যখন কোনো গাছ রাখবেন, সেইখানকার যে মাটি, ধরুন এই যে টবের মাটি, সবসময় কিন্তু আপনাকে হাওয়া বাতাস খাওয়াতে হবে। সেই জন্য এই মাটির মধ্যে যতটা হাওয়া বাতাস খেতে পারবে, তখন কিন্তু এই মাটির মধ্যে কখনো ড্যাম্প হতে পারবে না। তাহলে আমাদের রৌদ্র কম থাকলেও আমরা কিন্তু জলটা যে দিচ্ছি সেই জলটা কিন্তু এখানে ধরে রাখতে পারবে না। সেই জন্য আমরা জল যাতে ধরে না রাখতে পারে, জল আপনি দিতে পারেন, কিন্তু জল যাতে ধরে না রাখতে পারে, কেবলমাত্র কিন্তু আজকের ভিডিওটি যারা ছায়াযুক্ত স্থানে ব্যালকনিতে রেখেছেন তাদের জন্য বিরাট কাজের। আর এই বিষয়গুলোকে যেগুলো বলছি একটু মেনে চলুন, প্রতিটি গাছকে আপনি ভালো করতে পারবেন। বন্ধুরা, যখন আপনি ব্যালকনিতে গাছটি রেখেছিলেন,
সে সময় গাছ রোপণের কয়েকটি দিন পর বা আপনার ফুলন্ত রেডি গাছে আপনি দেখছেন, সেক্ষেত্রে বেশিরভাগটা কিন্তু এই মাটি ড্যাম্প হয়ে যায়। আর এই মাটি ড্যাম্প যাতে না হয় সেই জন্য আপনারা সবসময়ের জন্য চোঙাটে এবং লম্বা টব রাখবেন। অর্থাৎ যে কোনো জবা গাছ যখন আপনি ব্যালকনিতে কেন অন্যান্য জায়গাতেও রাখবেন, সবসময় টবের যে চওড়া, অর্থাৎ এই যে চওড়াটা আপনারা কিন্তু 4 ইঞ্চির বেশি চওড়াটা যাতে না হয় সেই চিন্তাটা নেবেন এবং লম্বাটে টব করবেন। সেক্ষেত্রে যদি আপনাদের প্রচুর পরিমাণে জলও থাকে, অর্থাৎ আপনি যখন কম উচ্চতার মধ্যে করছেন একটি 6 ইঞ্চি 7 ইঞ্চি টবে, তখন কিন্তু আপনার গাছটি ভালো থাকছে। যখন আপনি বড় টবের মধ্যে করবেন তখন সবসময় কিন্তু এই ভেতরকার যে জল সেটা কিন্তু কখনোই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি রাখতে পারবেন না, কারণ ভেতরে জল যাওয়া মানে সবসময়ের জন্য কিন্তু ড্যাম্প হতে থাকবে। হয়তো আমরা দেখতে পাচ্ছি যে ওপরটা শুকনো আছে, ভেতরটা কিন্তু সেভাবে শুকনো নেই। তাই আমরা দেখছি ওপর থেকে একটি একটি করে কাণ্ড পচে যাচ্ছে বা ওপর থেকে শুকিয়ে নামছে, পাতা ঝরে যাচ্ছে, ফুলকুড়ি সঠিকভাবে থাকছে না। আমরা প্রথমত এই গাছটি রোপণ করতে গেলে আমাদের ব্যালকনিতে যারা আমরা জবা গাছ রোপণ করব, অবশ্যই অর্ধেক বালি আর অর্ধেক মাটি দিয়ে রোপণ করব। জবা গাছ রোপণ করতে গেলে আমরা 30 ভাগ বালি 70 ভাগ মাটি দিয়ে রোপণ করতে বলি, আর সেভাবেই আমরা করি। কিন্তু যারা আমরা ব্যালকনিতে রাখবো আমরা 30 ভাগ দিয়ে করতে পারি, তবে 50 ভাগ দিলে আরো বেশি ভালো হবে। তো বন্ধুরা, যারা আমরা 50 ভাগ দিই আর 30 ভাগই দিই না কেন, তাহলে আমরা চোঙাটি এবং লম্বাটি টব নেব, যেগুলো লম্বাটি গড়নের টব, আর সেই টবের মধ্যেও আপনি জবা গাছ রোপণ করবেন। এবং জবা গাছ রোপণ করার পর এই সাইডকার বারে বারে শেকড় কিন্তু কাটিং করবেন। বারে বারে যত শেকড় আপনি কাটিং করতে পারবেন, গাছের তত নতুন শেকড় গভীর দিকে যেতে থাকবে, আর তবেই আপনার জবা গাছটি সুন্দর থাকবে। যখন জবা গাছে প্রচুর গুচ্ছ শেকড় তৈরি হয়, আর যত শেকড় থাকবে, আর ড্যাম্পে কোনো কারণে কোনো না কোনো সময় আপনার এই যে গাছের শেকড় যখনই পচন শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইড ওষুধ দিলেও আমাদের গাছের পরিষ্কারভাবে কিন্তু গাছকে রাখতে পারছি না। কিছু সময় সঠিক দিলেও, সঠিক থাকলেও বেশ কিছু কিছু সময় আমাদেরকে গাছ কিন্তু এই ধোঁকাটা দিয়ে যায় যে হুট করেই তার ভালো থাকা অবস্থা থেকেও আবার হুট করে এই গাছটি খারাপ হয়ে যায়। এবং আমরা অন্তত সপ্তাহ 10 দিন 15 দিন ছাড়া হলেও ফাঙ্গিসাইডের জলটা কিন্তু মাটিতে দেব। অর্থাৎ সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি আমরা ফাঙ্গিসাইডটা কিন্তু এই গাছের যে গোড়াতে সেটা কিন্তু আমরা দেব, এবং সেটা দেওয়ার পরে সম্পূর্ণ মাটি শুকনো করব এবং শুকনো মাটির উপরেই দেব। অর্থাৎ প্রথমত মাটিকে খুপড়ে দেব, সেই শুকনো খুপড়ানো মাটিতে মধ্যে আমরা ফাঙ্গিসাইডের জলটা দেব, তারপরে কিন্তু আবার মাটিটাকে খুপড়ে দেব। কিন্তু আমাদের ছাওয়াযুক্ত স্থানে গাছটি ভীষণ ভালো থাকবে। দ্বিতীয়ত জানবো যে রৌদ্র গাছের মধ্যে যখন আমাদের কম পাবে, আর সেই কম পাওয়াতে কিন্তু আমাদের পাতা সবসময় পাতলা হতে থাকবে, এটা আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে। অর্থাৎ আমরা নাইট্রোজেন খাদ্যগুলো একটু কম ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা যারা ছাওয়াযুক্ত জায়গায় গাছ রাখবো, রৌদ্র যেখানে কম আসবে, সেখানে কিন্তু বেশ কিছু পাতা ঝরে যাওয়ার পরে নতুন যে সকল পাতাগুলো থাকবে সেগুলো কিন্তু একদম তৈলাক্ত এবং পাতলা হয়ে যাবে। অর্থাৎ ছাওয়াযুক্ত স্থানে বা ব্যালকনিতে গাছ রাখলে পাতাতে অতিরিক্ত পাতলা হয়ে যায়। সেক্ষেত্রে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায়, ধরুন আপনারা ডিএপি 10-26 এগুলো একেবারেই ব্যবহার করবেন না, কারণ বেশি বেশি ব্যবহার করলে এই ব্যালকনিতে থাকা গাছের ক্ষেত্রে একেবারেই কিন্তু ভালো হবে না। যেখানে রৌদ্র কম সেখানে আমরা যখন দেখব যে দীর্ঘদিন পর একটি বড় গাছ হয়েছে ব্যালকনির মধ্যেই, তাতে ফুলকড়ি হচ্ছে, কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা গাছের গোড়াতে যে সকল জৈব খাদ্যগুলো দেব বা কিচেন কম্পোস্ট দেব, সেটা কিন্তু আমরা দিতেই পারি। এবং সবসময়ের জন্য আমরা এই কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এদেরকে পচিয়ে তাদের জলটা দেব, এবং জলটা দিলেও কিন্তু মাটিটিকে সবসময় শুকনো থাকা অবস্থাতে দেব, এবং ওটি দেওয়ার পরেও কিন্তু শুকনো করে নেব, তাহলে ফাঙ্গাস অ্যাটাক করার ব্যাপারটা থাকবে না। এবারে বন্ধুরা, আমরা যখন গাছের মধ্যে যুক্ত স্থানে প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি এবং বেশ ভালোই হচ্ছে, সেখানে আপনি 1 মাস 2 মাস বা তারও বেশি ছাড়াও আপনি অল্প করে তখন কিন্তু যে কোনো স্প্রে নাইট্রোজেন দিতে পারেন। যেমন আপনি 19-19, 20-20, 28-28 এই ধরনের ফাঙ্গিসাইড নাইট্রোজেন খাদ্য দিতে পারেন। তো সেখানে আপনার গাছের রং ভালো থাকলে আপনি কিন্তু একেবারেই দেবেন না।
অনেক সময় হয় কি যে গাছ খুব বড় হয়েছে, টবটি রয়েছে ছোট, নিজস্ব কুঁড়ি, কিন্তু সকল কুঁড়ি আপনার সঠিকভাবে থাকছে না। গাছ থেকে যেভাবে কুঁড়ি হচ্ছে সেভাবে কুঁড়ি থাকছে না, কুঁড়ি ঝরে যাচ্ছে এবং দুটি একটি ফুল ফুটছে, তাও অর্ধ ফোটা, পুরো ফুটছে না। সেক্ষেত্রে আপনাকে এই ফুলের কুঁড়ির উপরে বা গাছের পাতার উপরে কিন্তু নাইট্রোজেন খাদ্যটা স্প্রে করতে হবে। অর্থাৎ নাইট্রোজেন খাদ্য যখন আপনি স্প্রে করবেন সেটাও কিন্তু অনেক বেশি বেশি বা অনেক বারে বারে নয়। ধরুন আপনি একবার দিলেন, সপ্তাহে একবার দিলেন, দেওয়ার পরে দেখছেন যে পাতা সবুজ এবং সঠিক হয়েছে। কারণ ব্যালকনিতে তো বৃষ্টির একটা ব্যাপার থাকছে না, ঝড় বৃষ্টি ব্যাপারটা থাকছে না, যেখানে যে গাছের মধ্যে সব সময় গাছ ভেজা থাকছে বা গোড়াতে জল জমে যাচ্ছে এমন তো নয়। তো সেই জন্য আপনারা যখন গাছের উপরে নাইট্রোজেন খাদ্যটা স্প্রে করবেন, দেখবেন পাতা সবুজ হয়ে যাচ্ছে এবং ফুল পুষ্টি হয়ে যাচ্ছে, সুন্দর হচ্ছে, এবং মাঝে মাঝে প্রচুর ফুল শেষে একবার করে ডগাটি পিঞ্চ করবেন। তারপরে দেখবেন নতুন নতুন ডগা বেরোচ্ছে এবং ফুলগুলিও কিন্তু সঠিক একদম তরতাজা থাকছে। যেখানে কুঁড়িটি সুন্দর থাকবে সেখানে ফুলের সাইজ এবং ফুলও ভালো হবে। তো বন্ধুরা, যখন ফুল সঠিকভাবে আপনার গাছে কুঁড়ি থাকবে বা ফুল হবে, সময় ফুল হচ্ছে আবার যেন কিন্তু আপনি নাইট্রোজেন খাদ্য স্প্রে করবেন না। নাইট্রোজেন খাদ্যটা স্প্রে করতে গেলে 2 লিটার জলে নয়, 1 লিটারে 2 গ্রাম করে দিয়ে আপনারা স্প্রে করবেন। দোকানে গিয়ে বললে আপনাদেরকে দেবে। তো সব গাছের ক্ষেত্রে নয়, যে গাছে আপনার প্রচুর ফুল হচ্ছে সেই গাছের ক্ষেত্রে আপনি অবশ্যই দেবেন। এবং দেখলেন যে দেওয়ার পরে গাছের পাতা রং সব সবুজ হয়ে রয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনি আর দেবেন না। 1 মাস 2 মাস ছাড়া দিলেই আপনারা বুঝতে পারবেন। তার অধিক আপনার 2 বার বললাম, তার জায়গায় হয়তো আপনার 3 বার লাগতে পারে। কিন্তু গাছ যদি দেখেন যে ফ্রেশ হয়ে গেছে, আপনি বুঝতে পারলে যে আমার গাছ ফ্রেশ হয়ে গেছে, তারপরে কিন্তু একদমই দেবেন না। থাকা যে কোনো কীটনাশক মাঝে মধ্যে একটু হালকা করে দিয়ে রাখবেন, খুব বেশি প্রয়োজন নেই, কারণ বাড়ির ভেতরে খুব একটা পোকার উপদ্রব করবে না। তবে এই জবা গাছের জন্য আপনাদের সাদা মাছির জন্য পেগাসাস নামে ওষুধটি দিতে পারেন, তারা নামে ওষুধ দিতে পারেন। পেগাসাস নামে ওষুধটি 2 গ্রাম করে দিলে আপনাদের এই যে সাদা মাছির উপদ্রব এটা একেবারে থাকবে না, বা অন্য কোনো কোম্পানিরও আপনারা দিতে পারেন। একতারা, সিতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল, এগুলো হচ্ছে আপনার ওই মিলিবাগের জন্য। সাদা মিলিবাগ একদম জড়িতা পোকায় যখন দেখছেন যে গোটা গাছকে ভরে কালো করে দিচ্ছে এবং পিঁপড়ের উপদ্রব হচ্ছে গাছের পাতার উপরে, তখন আপনারা এই ওষুধটি দিতে পারেন লিটারে 1 গ্রাম করে। এর মধ্যে গাছের গোড়াতে, এরকম গোড়াতে 2-1টি করে দানা ওষুধ দিয়ে রাখবেন। তাহলে কি হবে, গাছটি তিতো হবে, মাটির মধ্যে কোনো পোকামাকড়ের জন্ম নেবে না। জবা গাছ রাক্ষসের গাছ, অবশ্যই জবা গাছে খেতে দিতে হয়, অর্থাৎ জৈব খাদ্যগুলো আপনারা মাঝে মধ্যেই দিয়ে যাবেন। এবং ব্যালকনিতে থাকা গাছে তরল লিকুইড আপনারা মাঝে মধ্যেই দিতে পারেন, এবং কোনো রকম সমস্যা নেই যে আমাদের এই বর্ষার সময় দেব কিনা বা এই সময় দেওয়া যাবে কিনা। শুধু মনে রাখবেন যে খাদ্যটি আপনি দেবেন সেটা শুকনো হওয়ার পরেই জলটা দেবেন। নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।